আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব উনি খুব ভালো বক্তৃতা দেন, কথা বলেন একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। মালয়েশিয়ার জঙ্গিবাদ নিয়ে যখন বাংলাদেশের সাংবাদিকরা প্রশ্ন করেছে যে বাংলাদেশের জঙ্গিদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার সরকার, কয় বউরা জঙ্গি নয়, ওদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাই বাংলাদেশে পাঠিয়েছে এবং বাংলাদেশে কোনো জঙ্গি নাই। যাক, ডাজেন্ট ম্যাটার, জঙ্গি থাক আর না থাক সেটা সরকারের বিষয়, আর এটা নিয়ে এখন কথা বলার ইস্যু নয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদুর রহমান সাহেব উনি একেবারে অকার্যকর হয়ে গেছেন। উনি এবং ভালো মনের মানুষ, এবং ওনার ব্রিফিং আপনারা যারা দেখেছেন তারা দেখবেন কোনো জটিলতা নেই এবং অস্বীকার করার কোনো মানসিকতা ওনার নেই। আমার বাংলাদেশের যারা উপদেষ্টা আছে তাদের মধ্যে ভালো লাগার একজন ব্যক্তি হলো তহিদুর রহমান, কারণ উনি যখন প্রথম ক্ষমতা গ্রহণ করেছিলেন বা দায়িত্ব নিয়েছিলেন তখন সেন্ট মার্টিন ইস্যুটাকে নিয়ে বা বঙ্গোপসাগর ইস্যুটা নিয়ে ব্যাপক কথাবার্তা হচ্ছিল। তখন আমেরিকার বিষয়টা উঠলে উনি বলছেন সঙ্গত কারণে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকা আধিপত্য বিস্তার করতে হবে, এটাই স্বাভাবিক। মানে উনার যে সাবলীল মানে কথা বলার যে ধরন, এবং উনি একেবারে কোনো কুটিলতা জটিলতা নয়, উনি সত্য যেটা সেটাই এক্সপ্রেস করে দেন, এই জন্য হয়তো বা ওনাকে রাখা হয়নি। এরপরে উনি আর একটা অকাট্য সত্য কথা বলে ফেলছিলেন যে করিডোর ইস্যুতে আমাদের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে, এখন এক আলোচনার বিষয় আমেরিকার ওই মানবিক করিডোরের যে বিষয়টা উঠেছিল উনি একেবারে স্বীকার করেছিলেন, যদিও পরবর্তীতে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এটা ডিরেক্ট অস্বীকার করেছিলেন। যাক, সেই পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব আমরা দেখলাম মাঝে লন্ডন সফর গেলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে সবার আগে যার প্রায়োরিটি থাকার কথা তিনি হলেন পররাষ্ট্র উপদেষ্টা, কিন্তু তিনি সেখানে অনুপস্থিত ছিলেন এবং তিনি কোনো ব্রিফিংও দেননি, এ বিষয়ে তিনি জানেন না, তিনি যাননি বলেই দিয়েছিলেন, মানে সাফ কথা। এরপরে অনেক দিন মানে 3 মাসের মধ্যে ওনাকে আমি হয়তো বা 3বারও মিডিয়াতে দেখি নাই বা কোনো ব্রিফিং দিতে দেখি নাই, অথচ পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব কী সেটার আপনারা ভালো মতোই জানেন। যাই হোক, যে বিষয়টা কথা বলছিলাম, ভারত যেভাবে পুশিন করছে, এই পুশিন জনগণ বাংলাদেশের জন্য যে কতটা থ্রেটের কারণ এটা হয়তো বা বাংলাদেশ সরকার বুঝতে পারছে না, বা বুঝতে পারলেও নিরুপায় হয়ে গিয়েছে, কারণ সেই চোখে চোখ রেখে কথা বলতে যেয়ে দেখে যে নিজের প্যান্ট খুলে গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। অর্থাৎ মানে শক্তি এবং সামর্থ্য এবং যোগ্যতা কতটুকু আছে সেটা না ভেবে মানে আগে রাগের মাথায় থ্রেট দিয়ে ফেলছে বা রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছে। এখন যখন সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক অবস্থা, ব্যবসা বাণিজ্য সব কিছু দেখলো অনেকটাই ভারতের সাথে, এবং তাদের সাথে যদি যে কোনো ইস্যু নিয়ে আমদানি রপ্তানিতে যে বিষয়টা নিয়ে ভারত নিষেধাজ্ঞা দিচ্ছে সেই সেক্টরই বাংলাদেশের বিপদের সম্মুখীন হচ্ছে এবং ক্লাবস হয়ে যাচ্ছে। পোশাক শিল্প থ্রেটের মধ্যে পড়েছে ওই সেম স্টাইল এই ক্যাটাগরিতেই। সুতরাং বাংলাদেশ সরকার ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারছে না। এটুকু বাংলাদেশের সেই চোখে কথা বলার সেই লেকচারের ভারতের যে অ্যাকশান, সেই অ্যাকশানের বিরুদ্ধে কোনো অ্যাকশান না নেওয়ার ভঙ্গিমা দেখেই বুঝতে পারছি এখন সবচেয়ে বড় যে থ্রেট সেটা হলো পুশিন থ্রেট। এরা বাংলাদেশে ঢোকার পরে কি করবে, তারা কি অ্যানার্কি সৃষ্টি করবে, কেওয়াস সৃষ্টি করবে, এটা কিন্তু একটা বড় ভাবনার বিষয়। কারণ তারা বাংলাদেশের নাগরিক হইলেও তারা এদেশে এসে কোথায় সেটেল হবে, কারণ এদেশে তাদের জমি জায়গা নেই, কিছু নেই, খাওয়া পড়া মানে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে সেগুলো তারা কীভাবে পূরণ করবে। সুতরাং তারা বাংলাদেশের জন্য একটা গোদের উপর বিস্ফোরা এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াবে। যাই হোক, তার মধ্যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জম্মু কাশ্মীরে পেহেলগামে হামলার পর ভারত দেশটি থেকে অবৈধ শনাক্ত এবং দেশটি হতে বহিষ্কারের প্রক্রিয়া জোরদার করেছে। এরই মধ্যে ভারতের গুজরাট রাজ্যে গত 2 মাস ধরে বসবাসরত অবৈধ বিদেশিদেরকে শনাক্তের চিরুনি অভিযান চালানো হয়েছে। এই অভিযানের আওতায় 200 জনেরও
বেশি বাংলাদেশিকে সন্দেহভাজনভাবে অবৈধ বলে আটক করেছে দেশটি। এরপর তাদের একটি বিশেষ ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইটে করে উত্তর পূর্ব অঞ্চলের সীমান্ত রাজ্যগুলোতে, বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের সীমান্ত রাজ্যগুলোতে নিয়ে যাওয়া হয়। জানা যায় এদেরকে বাংলাদেশে পুশিন বা জোরপূর্বক পাঠানো শুরু হয়েছে। এসব মানুষকে বিএসএফের হাতে তুলে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। বাকি আনুষ্ঠানিকতা শেষে তাদের বাংলাদেশে পুশিন করা হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। গুজরাট পুলিশের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছে যাদের সীমান্তবর্তী এলাকায় আনা হয়েছে তারা নিশ্চিতভাবে বাংলাদেশি। গুজরাটে তাদের আটকের পরে অস্থায়ী কারাগারে রাখা হয়েছিল, সেখান থেকে কঠোর নিরাপত্তায় তাদের বিমান বাহিনীর নিকট পাঠানো হয়েছে। অর্থাৎ ওখানে পাঠিয়েছে মানে ওখানে তো আর থাকা খাওয়ার জায়গা নেই, এগুলো বাংলাদেশে পুশিন হবে। এই পুশিন বাংলাদেশে যে কত বড় হুমকি এবং থ্রেট, এটা আমরা এখন ওই যে রোহিঙ্গা ইস্যু বিষয়টা নিয়ে বুঝতেছি। এভাবে যদি আসতে থাকে তাহলে একেবারে যে কী হবে আল্লাহই ভালো জানে। আমার মনে হয় সরকারের একটু সচেতন হওয়া উচিত এবং সবগুলো বিষয় নিয়ে কৌশলে হ্যান্ডেল করার পলিসি করা উচিত। যদিও বাংলাদেশ যেমন ধর্ষণের দেশ, এখানে মানে মানে বাংলাদেশের বীজে এখন এত শক্তি হয়ে গেছে, সংঘবদ্ধভাবে ধর্ষণ, গণধর্ষণ, মানে এগুলো ফেলে পানি ফেলার দেশ হয়ে যাওয়ার মতন অবস্থা। সেখানে পুশিন নিয়ে কারোর হেডেক নেই। আসলে বাংলাদেশের হেডেকটা কী আমি সেটাই বুঝতেছি না। ক্ষমতায় 5 বছর থাকতে চায়, ভালো ভালো কাজ করলে জনগণই তো তাদেরকে 5 বছর ক্ষমতায় রাখতো। কিন্তু ঘটনা হয়েছে যেসব কর্মকাণ্ড করতেছে একের পর এক, চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ, লুটতরাজ, মানে হামলা মামলা, সংঘবদ্ধ ধর্ষণ, চুরি ডাকাতি, নিয়োগ বাণিজ্য, মানে মানে আমি ক্লান্ত, বলতে বলতে আমি নিজেই ক্লান্ত হয়ে যাচ্ছি এমন একটা অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।